হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি জুবায়ের হাসান, পড়াশোনা করছি বুয়েট ত্রিপলি ডিপার্টমেন্টে। আজকে যে ক্লাসটা করাচ্ছি তোমরা দেখতেই পারতেছো। আহ, আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে। টেন্ডেন্সিটা হচ্ছে আমরা আসলে ম্যাথটাকে ভেতর থেকে বুঝি না, আমরা ম্যাথটাকে ভেতর থেকে অনুভব করি না। আমরা বুঝতে চাই না যে কেন একটা ফর্মুলা কাজ করতেছে, কেন ম্যাথমেটিক্স কাজ করতেছে। আমার খুবই ফেভারিট একটা কোট আছে যে ম্যাথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দিস ইউনিভার্স। তোমরা হয়তো ভিডিওটা এখনো দেখে ফেলেছো অলরেডি। তো আসলে এটা কেন বলে যে ম্যাথ কেন ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ? আমরা বেশিরভাগই যেটা করছি সেটা হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ করি। আমরা আমরা দেখি যে বইয়ের কিছু টাইপ ভিত্তিক ম্যাথ করি এবং ওগুলো আমরা এক্সামে গিয়ে বমি করে দিই। আমার এগুলো দেখলে খুবই খারাপ লাগে যে মানুষ ম্যাথকে তো কেন ভয় পায়। ম্যাথ কি ভয় পাওয়ার মতো সাবজেক্ট? ম্যাথ যদি ভয় পাওয়ার মতো সাবজেক্ট হয় তাহলে এত ভ্যাস্ট, এত বড় একটা মানে ল্যাঙ্গুয়েজ বলো, এত বড় একটা সাবজেক্ট যার উপর বেস করে পুরো বিশ্ব দাঁড়িয়ে আছে, এটা কিভাবে সম্ভব যদি ম্যাথ মানুষের ভয় হয়? আমাদের আসলে বর্তমান মানুষের টেন্ডেন্সি এরকম একটা হয়ে গিয়েছে, আমরা খেয়াল করি যে মানুষ এখন চায় যে ভাইয়া আপনি টাইপ ভিত্তিক ম্যাথ করান, আমি টাইপ ভিত্তিক ম্যাথগুলো করবো। কিন্তু আমি যদি বলি যে তুমি কি বোঝো এটা কই থেকে আসছে, এই সিদ্ধান্তটা কই থেকে আসছে, এটা কেন কাজ করে, আমরা তারপর দেখি যে বুঝি না, আমরা বুঝতে চাইও না, বেশিরভাগই বুঝতে চায় না। আমি বলি যে তোমরা বই পড়ো, তোমরা বই পড়ে শিখো। ওরা বলে না আমাদের বই পড়ার সময় পায় না। তুমি বই পড়ার কেন সময় পাবে না? ম্যাথ বোঝা যায় তো, ম্যাথ ফিল করা যায় অন্তর থেকে। কিন্তু তোমরা কি করো? তোমরা কিছু টাইপ ভিত্তিক ম্যাথ করে চিন্তা করো যে হ্যাঁ তোমরা বেস্ট একটা ফলাফল পাবে। বাট একটু বেসিক থেকে একটু ঘুরিয়ে ম্যাথ দিলে তখন আর পারবে না। কিন্তু তুমি যদি বেসিক থেকে ভেতর থেকে যদি একটা ম্যাথকে অনুভব করতে পারো, একটা ফর্মুলা কেন কাজ করতেছে সেগুলো যদি তোমরা জানো, তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই ইজিয়ার হয়ে যায়। শুধু ইজিয়ার না, ম্যাথটাকে তুমি অনুভব করতে পারবা, ফিল করে করে করতে পারবা। তুমি অ্যান্সার বের করতে পারবা না, বাট কিন্তু তুমি অ্যান্সারের কাছাকাছি যেতে পারবা। সলভ করা, ম্যাথ আমরা কেন শিখি? আমাদের প্রবলেম সলভিং দক্ষতা বাড়ানোর জন্য শিখি। এছাড়া কিছুই না, ম্যাথ শেখার কোনো উদ্দেশ্য নাই এছাড়া। আমাদের প্রবলেম সলভিং দক্ষতা বাড়ায় এবং ম্যাথের উপর বেস করে আমরা বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করি। দেখতেই তো পাও ফিজিক্সে কীভাবে ম্যাথের উপর বেস করে ফিজিক্স দাঁড়িয়ে আছে, কেমিস্ট্রি দাঁড়িয়ে আছে কিসের উপর? লজিক অ্যান্ড ম্যাথস। ম্যাথস এবং লজিক ছাড়া কিছুই নাই কোথাও। তো এত সুন্দর একটা সাবজেক্টকে আমরা শুধু টাইপ ভিত্তিক ম্যাথ একটা সাবজেক্টের উপর নিয়ে এসে ফেলেছি, যে হায়ার ম্যাথ। আমরা শুধু হায়ার ম্যাথ করবো, জেনারেল ম্যাথ করবো, এই হায়ার ম্যাথের উপর বেস করে জাস্ট এইগুলাই করবো আমরা। তা আমরা রিয়েলাইজ করতে পারি না যে আমরা ফিজিক্সের ভিতরে ম্যাথ আছে, এবং ম্যাথ এখানের ম্যাথ ওখানের ম্যাথ সেম, যোগ বিয়োগ গুণ ভাগ, ম্যাথের 7টা অপারেশন, কত সুন্দর সুন্দর বিষয় বলে আছে ম্যাথের ভিতর। তা আমরা এটা রিয়েলাইজই করি না, আমরা কোশ্চেন করি না, আমাদের ভিতর থেকে ফিল করার চেষ্টা করি না। তো আমি আসলে সিরিজটা শুরু করছি যারা এখনো ম্যাথের উপর একটা বেজ লাইন খুবই স্ট্রং নয়, তাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করছি। আই হোপ তোমাদের ম্যাথের বেস থেকে আমি শেখাইতে পারবো, অনেকগুলা ভিডিও আনার চেষ্টা করব এই প্লেলিস্টের উপর, তোমরা দেখতে পারো। আর ম্যাথকে যে ভালোবাসা যায় এটা তোমরা আচ্ছা আমি এটা বুঝাইতে পারবো না, কিন্তু আমার এক গুরু আছে। তোমরা হচ্ছে চমক হাসান ভাইয়ের ভিডিও দেখবা। চমক হাসান ভাই, চমক হাসান ভাইয়ের একটা সিরিজ আছে, প্লে লিস্ট আছে। সে প্লে লিস্টের নাম হচ্ছে গণিতের রঙ্গে। তো গণিতের রঙ্গে প্লে লিস্ট আমি দেখেছিলাম ক্লাস 8-এ থাকতে। আমি যখন প্রথম এই প্লে লিস্টটি দেখি, আমি সেদিনই গণিতের প্রেমে পড়ি। আর মজার ব্যাপার হচ্ছে আমি বইটার নামও জানতাম না ক্লাস 8-এ। তো আমি গণিতের রঙ্গে ভিডিওটা দেখার পরে আমি রিয়েলাইজ করি আমার জীবনে যদি কিছু নিয়ে পড়াশোনা করা দরকার সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। আর আমি লাইফে সেটাই করেছি। দেখো আমি এখন, আমি অনেক সাকসেসফুল আমি মানুষ না, আমি একজন ম্যাথমেটিশিয়ান না, বাট আমি লাইফে যা করছি সেটা আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট। এই প্লেলিস্টটা দেখার পর আমার জীবনটা চেঞ্জ হয়ে যায়। এই প্লেলিস্টটা গণিতের রঙে আমি গণিতকে ভালোবাসা শুরু করি। মানুষ দেখি যে আমরা সবাই হুজুগে পড়ি, সায়েন্স নিয়ে শুরু করি 9-10-এ। আমি কিন্তু হুজুগে পড়ে সায়েন্স নিয়ে, আমাদের কিন্তু ক্লাস 8-এ সায়েন্সের অনেকগুলো টপিক ছিল, বায়োলজি ছিল, আমাদের ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, ম্যাথমেটিক্স ছিল। আমি যখন ওই সাবজেক্টগুলো পড়তাম আমি কিন্তু মনের অন্তর থেকে ফিল করতাম জিনিসগুলো, খুব ভালো করে ফিল করতে পারতাম না, বাট
বুঝতে পারতাম যে আমার যদি কোনো সাবজেক্ট থাকে যেটা আমার পড়াশোনা করা উচিত, সেটা অবশ্যই সায়েন্স। সেটা হিস্ট্রি না, সেটা আইন না, আমি আইন নিয়ে পড়াশোনা করতে পারবো না। আমার সবচেয়ে অনেক ইন্টারেস্টিং লাগতো জিনিসগুলো, যে কেমনে কাজ করতেছে, ম্যাথ কেমনে কাজ করতেছে, চমক হাসান ভাইয়ের ভিডিও দেখতাম। তো তোমাদের ইন্টারেস্ট বাড়াইতে হবে, পড়াশোনার প্রতি ইন্টারেস্ট বাড়াইতে হবে। তোমরা পড়াশোনা কেন করো? পড়াশোনা করো কিন্তু ইন্টারেস্ট বাড়ানোর জন্য, বুঝতেছো? পড়াশোনা করো নিজের মনকে, এটা মনের খোরাক পূরণ করার জন্য। প্রমোদ চৌধুরী বলেছে না, বই পড়া লাগে কেন? মনের খোরাক পূরণ করার জন্য। তো মনের খোরাক কি শুধু সাহিত্য থেকে আসে? সাহিত্য থেকে আসে, ম্যাথমেটিক্স থেকেও আসে, ফিজিক্স থেকেও আসে, কেমিস্ট্রি থেকেও আসে, বায়োলজি থেকেও আসে। নোবেল প্রাইজ পাওয়া কিন্তু বায়োলজিস্ট আছে, যে ফিজিক্সের উপর পিএইচডি করেছেন। এরকম কিন্তু অনেক বায়োলজিস্ট পাবা তুমি, অনেক না, দুই তিনজনকে পাবা কমপক্ষে। পয়েন্ট ওটা না, পয়েন্ট হচ্ছে তুমি মনের খোরাকের জন্য পড়াশোনা করবে। কোনো কিছুকে পাওয়ার উদ্দেশ্যে তুমি যদি পড়াশোনা করো, সেটা কিন্তু আহ, কতটুকু ফল আনবে আমার আসলে জানা নাই, আমি ওভাবে কখনো চিন্তা করি নাই। আমি কখনো বুয়েটে আসার জন্য পড়াশোনা করছি এরকম নয়। আমি সবসময় চেষ্টা করছি নিজে থেকে শিখবো। বুয়েটের টার্গেট নিয়েছি অ্যাডমিশন লাইফে, বাট তার আগে কিন্তু আমি নিজে থেকে পড়তাম। ভালো লাগতো আমার সায়েন্সের সাবজেক্ট, ম্যাথমেটিক্স ভালো লাগতো। একটা ম্যাথ করবা ভালো লাগবে, কিন্তু টাইপ ভিত্তিক ম্যাথ করবো তুমি, জাস্ট টাইপ করে করে চলে যাবা, ম্যাথ মুখস্থ করবা, এটা আসলে কখনো বাস্তব একটা সমাধান হইতে পারে না। যাই হোক, তো তুমি চমক হাসান ভাইয়ের এই গণিতের রঙের সিরিজটা দেখবা। অ্যান্ড আমি কমপ্লিট যে সিরিজটা বানাচ্ছি, যেটা বেস করে হচ্ছে তোমার বেসিক ম্যাথমেটিক্সের উপরে, কমপ্লিট সিরিজটা আমি আসলে গণিতের উপর 7-8টা মতো বই পড়েছি আমার ইন্টার লাইফেই। ওগুলো থেকে আমি গণিতকে ভিতর থেকে অনুভব করতে পারতাম। ওগুলো থেকে আমি কিছু কনসেপ্ট নিব, দেন চমক হাসান ভাই থেকে অনেক কিছু শিখেছি। সেগুলো সব কিছু সাম আপ করে আমি এই ভিডিওটা বানাবো। চমক হাসান ভাই খুব সুন্দর একটা বই আছে, তোমরা যদি ম্যাথের বেস একেবারে স্ট্রং করতে চাও, তার খুব সুন্দর একটা বই আছে। বইয়ের নাম হচ্ছে তোমার অঙ্ক ভাইয়া। অঙ্ক ভাইয়া বাই চমক হাসান। এই বইটা যে কত সুন্দর করে প্রশ্ন কি, মানে একটা প্রশ্নকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, প্রশ্ন কিভাবে করতে হয়, ব্রেনকে কিভাবে খুলতে হয়, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে চমক ভাইয়া। এবং ম্যাথের বেস তো আছেই, ম্যাথ কেমনে বেস স্ট্রং করা যায়, এবং ওই বইটার উপর বেস করে এই সিরিজটা বানাচ্ছি। তো অনেক কিছু সাম আপ করে বলবো সিরিজটার ভিতর, তোমরা সাথে থাকো, সিরিজটা দেখতে থাকো। অনেকগুলো কথা বললাম, এগুলো বাদ দিয়ে এখন সিরিজটা শুরু করা যাক। তো প্রথম যে ব্যাপারটা আমরা কথা বলি, যে অঙ্ক আসলে পৃথিবীতে কয়টা? তুমি যদি বলো যে অঙ্ক কয়টা, তুমি কি জানো? আচ্ছা, গণিত এবং অঙ্কের ভিতরে পার্থক্য কি জানো? গণিত হচ্ছে তোমার একটা শাস্ত্র, বুঝছো? গণিত আর অঙ্ক, গণিত কি? গণিত একটা শাস্ত্র। শাস্ত্র মানে কি? শাস্ত্র মানে হচ্ছে যেখানে পড়ালেখা করা এক টপিক, পড়ালেখা করার একটা টপিক। তো গণিত পড়ালেখা করার একটা টপিক, একটা ধারা। ফিজিক্স পড়ালেখা করার আরেকটা ধারা, কেমিস্ট্রি আরেকটা ধারা, ইতিহাস আরেকটা ধারা, তেমন গণিত একটা ধারা। কিন্তু অঙ্ক কি? অঙ্ক হচ্ছে তোমার, ধরো আমরা যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হিসাব করি, অঙ্ক হচ্ছে 0, 1, 2, এগুলা। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে প্রতীক, বুঝছো? এগুলো হচ্ছে প্রতীক। আমরা যখন বলি 5টি কলম আছে, তখন আমরা প্রতীক দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে আমার কাছে 5, 5, ইংলিশে বলে 5। তো অঙ্ক হচ্ছে মূলত প্রতীক, বুঝতেছো? আমরা যে বর্তমান যে সিস্টেমটা ফলো করছি, সেটা হচ্ছে দশমিক ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দশমিক ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো দশমিক ভিত্তিক সংখ্যা পদ্ধতির বেসটা কি? দশমিক ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো যে আমরা 10টা অঙ্ক নিব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এই 10টা অঙ্ক মিলে কিন্তু যে কোনো একটা সংখ্যা তৈরি করা পসিবল। সংখ্যা পদ্ধতি কেন বলছি আমরা? এই সংখ্যা পদ্ধতি কেন বলছি, কারণ আমরা সংখ্যা তৈরি করতে পারি। তুমি যদি বলো আমার কাছে 55টি কলম আছে, তখন তুমি বলো 2টা 5 পাশাপাশি রাখি, কমা দিই না, 2টা 5 পাশাপাশি রেখে রেখে বলি যে তাহলে এটা
55 হয়ে গেল। এটা হচ্ছে দশমিক ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটা দশমিক কেন বলা হচ্ছে? কারণ এই যে 10টা অঙ্ক নিয়ে করা হচ্ছে। তোমার আর্যভট্ট মেবি প্রথম গণিতবিদ যিনি দশমিক ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে লিখে গিয়েছেন অফিসিয়ালি। আর্যভট্টম নামে একটা বই ছিল যতদূর মনে পড়ে, তো আর্যভট্টমে লিখেছিলেন। তো দশমিক ভিত্তিক সংখ্যা পদ্ধতির বেস কি দেখো। তুমি যদি প্রথম সংখ্যাটা লেখো 5, তো এটা হচ্ছে প্রথম একক ঘরে হবে। পরেরটা হবে হচ্ছে 5 × 10, অর্থাৎ 55। এটা হচ্ছে দশমিক ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমি সংখ্যা পদ্ধতির দিকে কেন ইঙ্গিত করছি? পৃথিবীতে অঙ্ক কয়টা এটা বিষয় অনেক ইম্পর্টেন্ট। পৃথিবীকে কি অঙ্ক কি জাস্ট 10টাই? এই কোশ্চেনটাকে আমরা কখন করেছি যে 10টা অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক হইতে পারে কিনা? পৃথিবীতে আসলে ওরকম সার্টেন কোনো অ্যামাউন্ট অফ নাই, বুঝছো? অনেক টাইপের অঙ্ক হইতে পারে। তো দশমিক ভিত্তিক এই কথার ভিতরে একটা কথা লুকায় আছে। দশমিক ভিত্তিক মানে হচ্ছে 10 ভিত্তিক। আমাদের যে সংখ্যা পদ্ধতিতে হবে সেখানে অঙ্ক থাকবে কয়টা? 10টা। এই জন্য একে বলা হয় দশমিক ভিত্তিক। অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করে বর্তমান পড়ালেখা করি সেটার ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 10। এরকম কি আরো ভিত্তি থাকতে পারে? তো তোমার কাছে বললাম দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতির একটা নাম আছে, কি জানো? সেটা বলে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি। তো দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতির দিকে তুমি যদি তাকাও, এখানে জাস্ট তোমার আছে 0 আর আছে 1, আর কিছু নয়। কিন্তু এই দুটো দিয়ে কিন্তু পৃথিবীর যে কোনো সংখ্যাকে প্রকাশ করা পসিবল। এর জন্য একে বলে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি অথবা বাইনারি সংখ্যা পদ্ধতি। শূন্য আর এক দিকে যে সবকিছুকেই প্রকাশ করা পসিবল? উত্তর হচ্ছে হ্যাঁ। ধরো তোমার কাছে 0 টাকা আছে, তাহলে আমরা প্রথমে বলবো আমার কাছে 0 টাকা আছে। ধরো তোমার 1 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে তোমার এখন ব্যাংক ব্যালেন্স কত হবে? 1 হবে। এখন ধরো তোমার আরেক টাকা বৃদ্ধি পেয়েছে, তখন তোমার ব্যাংক ব্যালেন্স কত হবে? কেন কত হবে? 3 হবে। কিন্তু এখানে তো 3 নাই, এখানে তো 0 আর 1 দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে পরের সংখ্যাটা তুমি কিভাবে লিখবে? দেখো 1 লিখবে, দেন 0 লিখবে, শেষ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 3। তুমি যদি বলো 4 কোনটা, 4 হবে হচ্ছে 1 1। তাহলে 5 কোনটা? 5 হচ্ছে 1 0 0। বুঝতেছো? এইভাবে আমাদের সংখ্যা পদ্ধতি চলতেছে। তাহলে এখানে অঙ্ক কয়টা? এই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক কয়টা? এর ভিত্তি কত? ভিত্তি 2। বুঝতেছো? বাট সংখ্যা কয়টা হইতে পারে? আনলিমিটেড। আমরা যত ইচ্ছে তত সংখ্যা বানাইতে পারবো এভাবে। তো পৃথিবীতে ওই অঙ্ক কয়টা আছে আসলে? পৃথিবীতে কি এই 2 ভিত্তিকে 10 ভিত্তিকে আছে? না। আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে একটা ইউজ করি, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতি হচ্ছে 16টি। হ্যাঁ। তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার 16টি অঙ্ক নিয়ে তৈরি। 16টি অঙ্ক কী কী হতে পারে দেখো তো। প্রথমটাকে হচ্ছে 0, দেন হচ্ছে 1, দেন হচ্ছে তোমার 2, তাই না, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরটা এরপরটা কত? এরপরটা কি 10? 10 হলে তো 1 0 হবে, কিন্তু আমি তো 1 অ্যান্ড 0 তো আগেই ইউজ করে ফেলেছি। তাহলে এরপরটা কি হবে? এরপরটা 10 না লিখে হেক্সাডেসিমেলে লেখা হয়, এরপরটা হচ্ছে এ। বুঝতেছো? 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে কি? এখানে 16টা অঙ্কের উপর বেস করে প্রত্যেকটা সংখ্যাকে আমরা ডিফাইন করব। 11 হইলে বলি এ, 12 হইলে বলে বি, 13 হইলে বলে সি, 14 হলে বলে ডি, 15 হইলে বলে ই। সরি, 10, 11, 12, 13, 14 হলে বলে ই, অ্যান্ড 15 হইলে বলি এফ। আমরা এইভাবে প্রত্যেকটা সংখ্যাকে আইডেন্টিফাই করি। বুঝতেছো? এটা হচ্ছে তোমার 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আগের কালে কি সবাই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ইউজ করতো? না। আগের কালে কিন্তু সবাই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ইউজ করতো না। যেমন একটা সংখ্যা পদ্ধতি আছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বুঝছো? 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি একটা আছে। 60 ভিত্তিক। এটা কোথায় ইউজ করা হইতো? এটা ইউজ করা হতো ব্যাবিলনে। অর্থাৎ ওরা 1 থেকে 60 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ককে
একটা একটা আলাদা সিম্বল দিয়ে প্রকাশ করতো। বুঝতেছো তোমরা? এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে কতটা আমরা সময় বাঁচিয়ে ফেলতেছি। আমরা যখন বলি 20 তখন 20 লিখে দিই, 20 মাথার ভিতর দুম করে। এটা বলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বাট প্রাচীনকালে কিন্তু এভাবে লিখতো না। তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। ধরো তোমার হচ্ছে রোমানরা রোমানরা যখন 20 লিখতো, রোমানদের সংখ্যা পদ্ধতি কত ছিল? রোমানরা যখন 20 লিখতো, রোমানরা তো রোমানরা যখন 20 লিখতো তারা কিভাবে লিখতো জানো? তারা কি 20 লিখতো? অবশ্যই না। তারা 10কে বলতো এক্স, অ্যান্ড 20কে বলতো দুইটা এক্স। বুঝছো? এটা তাদের সিম্বল ছিল। এই সিম্বলে তারা প্রকাশ করতো একটাকে। মিশরীয় হায়ারোগ্রাফিকে 10কে এইভাবে লেখা হতো, অ্যান্ড 20কে কিভাবে লেখা হতো? 20কে এভাবে লেখা হতো। ব্যাপারটা মজার না? তো এভাবে সংখ্যা পদ্ধতি তোমার ডেভেলপ হয়েছে আস্তে আস্তে। বুঝতেছো? তো পৃথিবীতে অঙ্ক আসলে কয়টা? অঙ্ক আসলে অনেকভাবে হইতে পারে, বাট আমরা যেটা অ্যাডাপ্ট করে ফেলেছি সেটা কি? সেটা হচ্ছে তোমার 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে আমরা প্রত্যেকটা অঙ্ককে প্রকাশ করতে পারি। এটা খুবই অ্যামেজিং একটা ব্যাপার যে আমরা 10 ভিত্তিক দিয়ে কত সুন্দর করে সব কিছুকে সুন্দর করে করে ফেলতেছি। অ্যান্ড এই আইডিয়াটা কই থেকে আসছে? আইডিয়াটা কিন্তু আমাদের ভারত উপমহাদেশ থেকে আসছে, অ্যান্ড পুরো বিশ্বটা ইউজ করতেছে। বুঝছো? এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। আচ্ছা, তো এই যে আমরা যে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলছিলাম, এইটা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা আসলে কই থেকে আসছে? ব্যাবিলন থেকে আসছে। তোমরা কি জানো ব্যাবিলনটা কোথায়? ব্যাবিলনটা হচ্ছে তোমার আহ, ইরাক আছে না? ইরাকের ওইদিকে প্রথমে ছিল মেসোপটেমিয়া সভ্যতা, খুবই হায়ার একটা, মানে খুবই সুন্দর একটা সভ্যতা। তারপর আসলে হচ্ছে তোমার অ্যাসিরিয়ান সভ্যতা। অ্যাসিরিয়ান সভ্যতার কিছুদিন পরে আর কি ব্যাবিলিয়ান সভ্যতা শুরু হয়। তো ব্যাবিলিয়নরা কি তোমার ব্যাবিলিয়নের সভ্যতায় আর কি তারা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছিল। আচ্ছা, তো 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আসলো কই থেকে? এটা একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। যেমন আমরা বলি যে 60 মিনিট, 60 মিনিট সমান হচ্ছে 1 আওয়ার। বুঝতেছো? আমরা বলি যে 12 বছরে 1 যুগ, তাই না? আমরা বলি যে 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে 1 মিনিট। এই যে 60 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ আমরা 60কে কেন্দ্র করে করে করতেছি, এটা আসলে আমরা কই থেকে পেয়েছি? এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা কই থেকে পাইছি? আচ্ছা, এখানে দেখো, আমি একটা ছবিতে আমি এটা খুবই সুন্দর করে উল্লেখ করেছি। ছবিটা একটু ছোট হয়ে গেছে, জন্য সরি। তো ব্যাবিলন আসলে কিভাবে তার সংখ্যাকে প্রকাশ করতো, মানে কিভাবে সংখ্যা তারা গুনতো? আমরা কিভাবে গুনি? আমরা হাতের কর ধরে গুনি না? আমরা হাতের ধর একটা হাত আছে, হাতের লেখা বাজে হইলে সরি। যে আমি হাতের একটা ছবি আঁকিয়ে রেখেছি, তাও একটা আঁকতেছি। এই যে, এটা একটা আমার মতো মোটামুটি একটা হাত হয়েছে। তো হাতকে তুমি খেয়াল করবা যে এই পাশে থাকে 3টা, প্রত্যেকটা হাড়ে কয়টা করে কর থাকে? 2টা কর, মানে দুইটা কর থাকে। আর হাড্ডি থাকে 3টা। এরকম থাকে না? তুমি হাতের দিকে তাকিয়ে দেখো, এরকম থাকে। বুঝতেছো? তো দেখো, তুমি প্রথম করগুলো তুমি হিসাব করো কয়টা করে আসতেছে। একটা, দুইটা, 3টা হাড্ডি, তাই না? 2টা করের উপরে একটা, মাঝখানে একটা, নিচে একটা। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে বলো বুড়ো আঙ্গুলের কাজ কি? বুড়ো আঙ্গুলের কোনো কাজ নেই। বুড়ো আঙ্গুল দিয়ে আমরা গুনতেছি প্রত্যেকটাকে। বুড়ো আঙ্গুল দিয়ে প্রত্যেকটা গুনতেছি, দেখো এই যে আমি চিট দেখে রেখেছি, খেয়াল করো। এই যে বুড়ো আঙ্গুল দিয়ে গুনতেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। তো ব্যাবিলনের মানুষ করতো কি? ওরা এই 12 দিয়ে সবকিছু হিসাব করতো। তাদের কাছে গুনতে সুবিধা ছিল 12 দিয়ে। বুঝতে পারতেছো? 12 দিয়ে তাদের কাছে গুনতে সহজ ছিল। এটা খুবই ইজিলি অনুমান করা যায়। তখন আমরা 12 দিয়ে আমরা কত দিয়ে গুনি? আমরা কিন্তু 20 দিয়ে গুনি, তাই না? 20টা করে গুনি। এটা আমাদের জন্য একটু অ্যাডভান্স। বাট ওদের কিন্তু ওরা 12টা করে গুনতো। তো এই যে 12 বছরে 1 যুগ, বুঝতেছো কই থেকে আসছে? কিন্তু সংখ্যা, মানে প্রবলেমটা এখানে না। প্রবলেমটা হচ্ছে যে আমরা তাহলে 60 কোথায় পেলাম? আমরা 60 কোথায় পেলাম? আচ্ছা, এর জন্য তোমার 2টা হাত লাগবে। ব্যাবিলনীয় মানুষরা যেভাবে চিন্তা করছে, এটা আমি ওইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তোমার 2টা হাত নিবা। তুমি ডান হাতে
তুমি ডান হাতে গুনবা হচ্ছে তোমার কর, ধরো তোমার কাছে হাত আছে। আচ্ছা, আমি এটা আবারও এটা নিয়ে আসি এখান থেকে, এই জিনিসটাকে আমি নিয়ে আসি। হুম, তো দুইটা হাত আছে তোমার কাছে। তো দুইটা হাতে ধরো তুমি প্রথম করটা যখন গুনলা, প্রথম যখন তুমি 12টা সংখ্যা তুমি হিসাব করলা, তখন তুমি ডান সাইডে দেখো, তুমি একটা আঙ্গুল উঁচু করলা, তাহলে কত হইলো এখানে? এখানে তুমি কত পাইলা বলো? যখন তুমি প্রথম 12টা গোনা শেষ করছো, এখানে পাইছো কত? 12। বুঝতেছো? এরপর যখন তুমি আবার 12টা কর গুনে গুনে শেষ করলা, দেন এখানে কয়টা পাইলা? 24টা। দেন আবার যখন গুনলা তখন কয়টা পাইলা? 48, তাই না? 48টা পাইলা। দেন, সরি 48 কেন, 36টা, 3 36, সরি 36টা পাইলা। দেন তুমি যখন আবার একটা গুনলা তখন কয়টা হলো? 48টা। যখন তুমি ফাইনালি 5টা আঙ্গুল তুমি যখন খুলে দিলা, তখন কয়টা হবে? 60টা। তো দুই হাত দিয়ে তুমি এক হাত দিয়ে গুনতেছো, এক, 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে 12টা গুনলা, একটা আঙ্গুল উঁচু করলা। আরেকটা হাত দিয়ে করতেছো, যখন আবার 12টা হবে আরেকটা আঙ্গুল উঁচু করছো, তার মানে কয়টা হয়েছে? 24টা হয়েছে। তারপর 36টা হবে, 48টা হবে, 60টা হবে। বুঝতেছো? এই যে তুমি ইজিলি গুনে ফেলতে পারলা, বুঝতে পারছো? এই যে তুমি ইজিলি গুনে ফেলতে পারলা, এটা ব্যাবিলনীয় মানুষরা চিন্তা করছিল। এর জন্য আমরা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তৈরি করে ফেলেছি। বুঝতে পারছো? এভাবে আমাদের গুনতে আসলে ইজি হইতো তখন। আমরা সবকিছু 60-এর ভিতর চিন্তা করতাম। এর জন্য আমরা 60 মিনিট বলি, বুঝছো? 60 সেকেন্ড বলি। আর 12, 12 এসে এক এক যুগ বলি, 12 বছরে। সব কিছু ওইখান থেকে আসছে। ইতিহাসটা ওভাবে আসলে ডেভেলপ হয়ে হয়ে আসছে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আচ্ছা, এরপর যেটা শিখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বৃত্ত কেন তাহলে 360 ডিগ্রি। আচ্ছা, আজকে যে পর্বে আমরা যেগুলো নিয়ে আলোচনা করতেছি, একেবারে শুরুকার দিকে যে আমরা কীভাবে চিন্তা করতে শিখেছি, আমরা আসলে এটা নিয়ে আলোচনা করতেছি যে আমরা আসলে ম্যাথমেটিক্স কেমন ডেভেলপ হয়েছে। এটার পিছনে খুব সুন্দর সুন্দর বই আছে, গণিতের ইতিহাস, যে ম্যাথমেটিক্স কীভাবে ডেভেলপ হয়েছে। তোমরা যারা ইন্টারেস্টিং নিয়ে পড়তে পারো তারা পড়তে পারো। আমি এখানে জাস্ট বেসিকগুলো কভার করবো। তোমার ম্যাথমেটিক্স কী কী বেসিক আছে, কী কী তোমার জানা প্রয়োজন, যেগুলো জানলে আসলে ম্যাথমেটিক্সকে তুমি ভিতর থেকে অনুভব করতে পারবা। এই সিরিজটা কমপ্লিটলি তার উপর বেস করা হবে, যাতে আমাদের ম্যাথমেটিক্সের উপর ভয় না থাকে। বুঝতেছো? আরও যে তোমাকে একটা তো প্লেলিস্ট আমি সাজেস্ট করেছি অলরেডি। তো আচ্ছা, বৃত্ত কেন 360 ডিগ্রি, এটা এটা কোথা থেকে আসলো? সেই ব্যাবিলনদের কাছে যাইতে হবে, ব্যাবিলনরা এটা আবিষ্কার করে গেছে। বুঝতে পারছো? ব্যাবিলনরাই এটা আবিষ্কার করে গিয়েছে। আচ্ছা, বৃত্ত কেন 360 ডিগ্রি? দেখো, তো ব্যাবিলনরা যখন তোমার একটা সমবাহু ত্রিভুজ এঁকেছিল, ধরো এই একটা সমবাহু ত্রিভুজ, হুম, মনে হয় সমবাহু হয়নি, বাট ধরে নাও সমবাহু ত্রিভুজ। তো বলো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণকে তারা কত ডিগ্রি ধরেছিল? 60 ধরেছিল। কেন ধরেছিল? কারণ এটা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বুঝতেছো? তাদের কাছে ইজি, এগুলো ইজিয়ার লাগতো গণনা করতে। এটা 60, এটা 60, তাহলে এটা কত? এটাও 60, তাই না? এখন ওরা যেভাবে চিন্তা করছে একটা বৃত্তকে, দেখো এই যে তোমার কাছে একটা বৃত্ত আছে, আমি দেখো ডান সাইডে দেখিয়েছি একটা বৃত্ত আছে। তারা চিন্তা করছে আমরা বৃত্তের ভিতর যদি একটা ষড়ভুজি, মানে এটাকে কি বলে, হেক্সাগন, বাংলায় বলে হচ্ছে তোমার ষড়ভুজ। আমরা যদি বৃত্তের ভিতরে একটা ষড়ভুজ চিন্তা করি, তাহলে ষড়ভুজগুলোকে মাঝখানে দেখো প্রত্যেকটাকে একটা করে সমবাহু ত্রিভুজ চিন্তা করা যায়। ব্যাবিলন প্রায় আজ থেকে 4,000 বছর আগে, 3,000 বছর আগে, মেবি 3,000 বছর আগে তারা এগুলো চিন্তা করে গিয়েছে। আমরা সেগুলো এখন শিখতেছি। ম্যাথমেটিক্সের এটা খুবই, মানে খুবই চমৎকার একটা ব্যাপার যে তুমি একটা জিনিস যদি একবার শিখো, যে 3,000 বছর আগের পিথাগোরাস, সেই 3,000 2,000 বছর আগের সেই ম্যাথমেটিক্স, যে a² + b² = c², এই যে আমরা শিখতেছি, এখনো কাজে লাগাচ্ছে এগুলো। এগুলো কি পিথাগোরাস আবিষ্কার করেছে? না, এগুলো তার আগেও আবিষ্কার হয়েছে, বাট আমরা এখনো কাজ করতেছি এগুলো দিয়ে। বুঝতে পারতেছো? তো এটাই ম্যাথমেটিক্সের সৌন্দর্য এখানে। ম্যাথমেটিক্স কখনো মিথ্যা বলে না। তোমার দেখো ফিজিক্সের বা কেমিস্ট্রির বিভিন্ন জিনিস 2 দিন পর 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 চেঞ্জ হয়। আমরা বলি যে না, এটা এইভাবে কাজ করে না, ওটা এইভাবে কাজ করে না। ম্যাথমেটিক্যালি ওকে দেখাই। বাট ম্যাথমেটিক্সের সৌন্দর্যটাই এখানে, যদি একটা জিনিস যদি তুমি একবার প্রমাণ করে ফেলতে পারো, ওটা আজীবন সত্য। আচ্ছা, ওটা পয়েন্ট না। যেটা পয়েন্ট মেক করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে
এই যে আমার এখানে একটা আমরা সমবাহু ত্রিভুজ চিন্তা করতেছি। তো সমবাহু ত্রিভুজে বলো প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে? কেমন সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি করে হবে। হ্যাঁ, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা কত 60 ডিগ্রি। টোটাল মিলে কত হলো? 180 ডিগ্রি। বুঝতেছো? 180 ডিগ্রি কেন বৃত্তের একটা সরল কোণ 180 ডিগ্রি হয়? এক সরল কোণ 180 ডিগ্রি কেন হয়? বুঝছো? এক সরল কোণ কেন আমরা 180 ডিগ্রি বলি? এটাই হচ্ছে রিজন। আচ্ছা, যাই হোক। দেন তুমি এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, টোটাল সবগুলো তুমি যোগ করো, কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয় কিন্তু। বৃত্তকেন্দ্র 360 ডিগ্রি কোণ বৃত্তের কেন্দ্রে। এটা খুব ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, এটাকে আরেকভাবে চিন্তা করা যায়। আহ, আগের কালের মানুষ অর্থাৎ ব্যাবিলন মিশরীয়রা জানতো, বুঝছো, যে পৃথিবীকে কেন্দ্র করে, ধরো এটা তোমার পৃথিবী আছে, পৃথিবীকে কেন্দ্র করে কি ঘুরে? সূর্য ঘুরে। আগের কালের মানুষ এটা বিলিভ করতো, পৃথিবীকে কেন্দ্র করে কি ঘুরে? সূর্য ঘুরে। এটা হচ্ছে তোমার সূর্য। এটা একটা ব্যাখ্যা আর কি। আমি যেটা দেখলাম এটা একটা ব্যাখ্যা। আরও একটা ব্যাখ্যা আছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এরকম, যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরতো, এটা কিন্তু সবাই জানতো। তোমরা তো এই ইতিহাসটা জানো যে কোপার্নিকাস, গ্যালিলিওকে কিন্তু সমগ্র জীবন জেলে রাখা হয়। বুঝছো কেন বলতো? সে কিন্তু বলেছিল যে না, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, এই কথাটা বলার জন্য তাকে কিন্তু জেলে ভরে রাখা হয়। আর মৃত্যুর আগ দিন পর্যন্ত সে জেলেই ছিল। কোপার্নিকাস কিন্তু প্রথম বলে গিয়েছিলেন যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে। তো যারাই তোমার এভাবে দেখা গিয়েছে যে সত্য কথা বলেছে ম্যাথমেটিক্স নিয়ে, ফিজিক্স নিয়ে, তাদের কিন্তু ধর্মের অজুহাত দিয়ে তাদেরকে অপ্রেস করা হতো। তো পৃথিবীর মানুষ কিন্তু আগে জানতো যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে। এটা দেখো, এটা তোমরা আগে থেকেই জানো, এভাবে সূর্যটা ঘুরে, তাই না? আচ্ছা, তো ধরো সূর্য যখন একটা প্রদক্ষিণ দেয়, সূর্য যখন এভাবে ঘুরে 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 একটা প্রদক্ষিণ দেয়, তখন কি 12টা মাস চেঞ্জ হয় না? আবার 12 মাস আসছে। কেন 12 মাস আসছে বুঝছো? ওই যে করগুণা। আচ্ছা, ওটা পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে যে তুমি দেখবে যে আমাদের 6টা ঋতু। আমাদের ঋতু কয়টা? 6 ঋতু। আমাদের ঋতু হচ্ছে 6টি। তো 6টি ঋতু তুমি দেখবা চেঞ্জ হয় কিভাবে। ধর তুমি বছরের একটা জায়গায় এরকম একটা জায়গায় তুমি ধরো আজকে এখন যে বর্ষাকাল, তো আমি এটাকে বললাম বর্ষাকাল। হুম, বর্ষাকাল। এখন তুমি চিন্তা করো যে এরকম একটা বর্ষাকাল আবার কবে আসবে, আমি এটা হিসাব করবো। আমরা জানি পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে, তো সূর্য এভাবে ঘুরতে 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 আবার একদিন আসবে এরকম একটা জায়গায়। এরকম একটা জায়গায় আসলে আমরা বলতে পারবো যে সেম একটা জায়গায় এসেছে, তাহলে ওটা কি কি হয়েছে? একটা বছর পূর্ণ হয়েছে, অর্থাৎ 12 মাস পূর্ণ হয়েছে। এখন বিষয় বিষয় হচ্ছে যে মাস কইতে আসলো, তাই না? এক মাস কিভাবে হিসাব করলাম আমরা? এক মাসটা কিভাবে হিসাব করব? ওনারা লক্ষ্য করেছিলেন যে আমাদের যে চাঁদ আছে, চাঁদ একটা পূর্ণ, একটা পূর্ণ চাঁদ। অর্থাৎ চাঁদ প্রথমে থাকে পূর্ণ, দেন আস্তে আস্তে ওটা ঘোলাটে হয়ে থাকে, অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না। অর্থাৎ জিনিসটার শেপটা কেমন হয় আমি একটু দেখাই। ধরো এরকম একটা শেপ হয়, তাই না? আস্তে 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 একসময় ওটা একবার অন্ধকার নাই হয়ে যায়, দেন আবার ওটা আস্তে 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 আবার একটা শেপ নেওয়া শুরু করে, এরকম একটা শেপ, চাঁদের মতো। হাতের দেখে একটু বাজে আসতেছে। আচ্ছা, চাঁদের মতো শেপ নিতে 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 আবার এইখানে ব্যাক করে। তো একটা চাঁদ, এই যে একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা আসতে টোটাল দেখা যায় কি একটা চাঁদের টোটাল বয়স হচ্ছে তোমার 30 দিন লাগে। বুঝছো? 30 দিন, 30 দিনে একটা চাঁদ একটা পূর্ণচক্র সম্পন্ন করে। ওরা জানতো যে পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরে, সো চাঁদ একটা পূর্ণচক্র দিতে 30 দিন লাগতো। এখন আমরা জানি ওটা 30 দিন না, ওটা হচ্ছে 29.5 দিন সম্ভবত। হ্যাঁ, 29.5 দিনই মেবি, যতদূর মনে পড়ে। বাট তারা মনে করতো এটা 30 দিনে সম্পন্ন করে। তো তারা দেখলো যে এরকম চাঁদের, তারা দেখলো যে এরকম চাঁদের 12টা পূর্ণ চাঁদ পরে, 12টা পূর্ণ চাঁদ পরে আবারও সেম বর্ষাকাল আসে। বুঝছো? 12টা পূর্ণ চাঁদ পরে আবারও একটা সেম বর্ষাকাল আসে। তাহলে বলো,
তাহলে বলো তোমার বছরে দিন কয়টা? কেন 30 গুণ 12, বুঝতেছো? এক মাসে দিন কয়টা? 30টা। আমি দেখতেছি 12 মাস পরে, 12টা পূর্ণচাঁদ মানে কি 12টা মাস পরে, অর্থাৎ মাস হচ্ছে তোমার 12 মাস। 12 মাস পরে আবার তুমি সেম একটা দিন দেখতে পাচ্তেছো। তুমি দেখতে পাবাই, এটা 4000 বছর আগে মানুষ চিন্তা করে গেছে, মিশরীয়রা চিন্তা করছে, পিথাগোরাস চিন্তা করছে, ইরাটোস্থিনিস, এমনি লিটারালি পৃথিবীর পরিধি মেপে ফেলছিল। খুবই ইন্টারেস্টিং এগুলো। আচ্ছা, তো 12টা মাস পরে একটা পূর্ণচাঁদ কমপ্লিট করে। তাহলে বলো বছরে দিন কয়টা? কেন 360টা দিন। এই যে এখানে, তার মানে 360 দিন পরে একটা পূর্ণ চক্র কমপ্লিট করে একটা সূর্য। তাহলে বলো পৃথিবীর চারপাশে যদি সূর্য ঘুরে, তাহলে পূর্ণ একটা চক্রতে কতদিন লাগবে? 360 দিন। 360 দিন মানে কি 360 ডিগ্রি। বুঝছো? তাদের চিন্তা কিন্তু এইভাবে ছিল। খুবই সহজ চিন্তা, অনেক কঠিন চিন্তা কিন্তু না। তুমি কিন্তু এইভাবে পরীক্ষা করতে পারবা। তোমার আসলে করার দরকার নেই এটা, বিজ্ঞানীরা এগুলো করে রেখেছে। অর্থাৎ যারা বিজ্ঞানী না, মূলত যারা হচ্ছে তোমার চিন্তা ভাবনা করতো, যারা ভালোবাসতো এগুলাকে। আগের কালে কিন্তু মানুষ সায়েন্স পড়ে কিন্তু টাকা পাইতো না, তারা সায়েন্টিস্ট বলতে কিছু ছিলই না, সবাই ছিলেন দার্শনিক। বুঝছো? তারা কিন্তু কিন্তু আনন্দ পেত, তোমাদের কিন্তু আনন্দ পেতে হবে। আচ্ছা, ওটা ব্যাপার না। তো আজকের পর্ব আমি এইটুকুই রাখতেছি। সংখ্যা পদ্ধতি কিছু কিছু জিনিস, নেক্সট নেক্সট টপিকগুলো অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আলোচনা করবো। লগারিদম কি, যোগ বিয়োগ গুণ ভাগ কি জিনিস, এগুলো নিয়ে আলোচনা করবো আমরা। খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টপিক নিয়ে আনতেছি আমরা। আসলে জানি না লগারিদম কি, এগুলো আনবো। ঠিক আছে, লগারিদম কি তুমি জানো না? এটা কেউই জানে না, আমরা কেউ এটা উপলব্ধি করতে চাই না যে লগারিদম জিনিসটা কি। জাস্ট লগারিদম না, আমরা ফাংশন নিয়ে আলোচনা করবো, ফাংশন কি জিনিস, বেসিক বেসিক জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করবো, একেবারে বেসিক থেকে। বুঝতে পারতেছো? আচ্ছা, তো প্রতিটা পর্বের শেষে একটা করে ধাঁধা দেওয়ার চেষ্টা করব। খুবই সহজ সহজ ধাঁধা দিয়ে আমি শেষ করতেছি। তো দেখো তোমরা পারো কিনা। বলেছে হচ্ছে দুইজন ছাগলের ব্যাপারী হাটে যাচ্ছিল। তারা একে অপরের বন্ধু। এক বন্ধু বলল, দোস্ত তুই আমাকে একটা ছাগল দে। প্রথম ব্যাপারী বলল, দোস্ত তুই আমাকে একটা ছাগল দে, তাহলে তোর আর আমার ছাগল কিন্তু সমান হয়ে যাবে। দ্বিতীয়জন তো অত বোকা না, সে তো আরো চালাক। সে তো বলতেছে, না দোস্ত তুই আমাকে একটা ছাগল দে, তাহলে আমার ছাগল তো হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। বুঝতেছো? প্রথম ব্যাপারে কি বলতেছে, তুমি আমাকে একটা ছাগল দাও। ঠিক আছে, প্রথম ব্যাপারে বলতেছে তুমি আমাকে একটা ছাগল দাও, এই যে, তাহলে দুইজনেরই ছাগল সমান হয়ে যাবে। দ্বিতীয়জন বলতেছে, না তুমি আমাকে একটা ছাগল দাও, তাহলে তুমি আমাকে একটা ছাগল দাও, তাহলে তোমার চাইতে আমার ছাগল দ্বিগুণ হয়ে যাবে। বুঝতে পারছো? এটা করো তোমরা। দেখো খুবই ইন্টারেস্টিং, খুবই মজার একটা ব্যাপার, খুবই মজার একটা ম্যাথ। এটা লিটারালি তোমাদের ক্লাস 8-এ ছিল। তোমাদের সংখ্যা পদ্ধতি শিখাইলাম, তোমরা ম্যাথ মুখস্থ করতেছো, শুধু ম্যাথ মুখস্থই করে যাও। ক্লাস 8-এর একটা ম্যাথ করে দেখাও। বুঝছো? দেখি পারো কিনা তোমরা। আর নিচে কমেন্টে লিখো কেমনে করছো, কিভাবে করছো, কোন পদ্ধতি ইউজ করছো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে। সামনের এপিসোডগুলোর দিকে নজর রেখো, খুব সুন্দর একটা প্লেলিস্ট আসবে হয়তো। আল্লাহ হাফেজ।